প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছেন আপনাদের উপবৃত্তির আবেদন করার জন্য বলা হয়েছে এই ফর্মটা ফিল আপ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হলো। সো আজকের এই ভিডিওতে আমি ফর্ম ফিল আপ করার পদ্ধতি, কীভাবে আবেদন করলে উপবৃত্তি প্রাপ্তি হওয়া যায়, তাছাড়া আবেদন করার জন্য কি কি লাগবে সব কিছুই বলে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমত, আমাদের এই চ্যানেলে অনেক শিক্ষার্থী আছে যারা একটু হায়ার লেভেলে পড়াশোনা করে। আপনাদের ছোট ভাই যদি থাকে বা ছোট বোন থাকে, তাদের এই উপবৃত্তির অ্যাপ্লাইটা করে দিতে পারেন। সেক্ষেত্রে এই যে ভিডিওর প্রথম পিন কমেন্টস, এখানে দেখবেন যে উপবৃত্তির আবেদন ফর্মটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি। লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং কম্পিউটারের দোকান থেকে একটু প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে আসবেন। অনেক সময় ভুলভাল হয়, তাও এরকম যদি হয় তাহলে আবার নতুন করে সংশোধন করে ভালো যে আরেকটা ফর্ম পাবেন ওইটাতে করতে পারেন, ঠিক আছে। প্রথম কাজ, এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। যারা আবেদনটা করছেন তার ছবি এখানে দিবেন, ঠিক আছে। এরপর শিক্ষাবর্ষ, একাদশ শ্রেণীতে হলে তাদের শিক্ষাবর্ষ থাকে, যারা ষষ্ঠ শ্রেণী বা নবম শ্রেণী তাদের সেশন থাকে, এখানে দিতে হবে। শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার হয় না, রেজিস্ট্রেশন নাম্বার থাকে না। নবম শ্রেণীর থাকে এবং একাদশ শ্রেণীর থাকে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এরপর শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, এখানে শ্রেণীটা দিতে হবে। ষষ্ঠ শ্রেণী হলো ষষ্ঠ শ্রেণী, নবম হলে নবম, একাদশ হলে একাদশ। শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের নাম্বার দিতে হবে। অবশ্যই জন্ম নিবন্ধন যেটা ডিজিটাল রয়েছে সেটির নাম্বার, সেখান থেকে নাম্বারটা তুলে দিবেন। অবশ্যই এগুলো সবগুলো বাংলাতে লিখতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে। ওই যে জন্ম নিবন্ধনে জন্ম তারিখটা পেয়ে যাবেন, এখানে লিখবেন যে এরকম 14 জুলাই 2007 বা 15 আগস্ট 2013, এইভাবে, ঠিক আছে। এরপর শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এগুলো এই যে জন্ম সনদ এখানেই পেয়ে যাবেন। শিক্ষার্থীর জেন্ডার, ছেলে নাকি মেয়ে নাকি তৃতীয় লিঙ্গ, শুধু টিক মার্ক দিতে হবে, এগুলো সব কলম দিয়ে লিখতে হবে। শিক্ষার্থীর জন্মস্থান, গ্রামের নামটা দিতে হবে। জাতীয়তা বাংলাদেশি দেওয়া আছে। শিক্ষার্থীর ধর্ম, ইসলাম হলে ইসলাম ধর্ম বা ইসলাম, হিন্দু হলে হিন্দু বা খ্রিস্টান হলে খ্রিস্টান, বৌদ্ধ হলে বৌদ্ধ। পেশা শিক্ষার্থী, আচ্ছা। পিতার তথ্য দিতে হবে, পিতার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। পিতার জন্ম তারিখ ওই এনআইডি কার্ডের মধ্যেই পাবেন। পিতার নাম বাংলায়, ওইটাও এনআইডি কার্ডের মধ্যে পাবেন। পিতার নাম ইংরেজিতে, এটাও এনআইডি কার্ডের নাম, ওইটার মধ্যেই পাবেন। মাতার তথ্য, এখানে কিন্তু মাতার এনআইডি দিতে হবে। সো মাতার নাম দিতে হবে, মাতার জন্ম তারিখ দিতে হবে বাংলায়, মাতার নাম ইংরেজিতে লিখতে হবে। অভিভাবকের তথ্য দিতে হবে। শিক্ষার্থীর অভিভাবককে, আপনার পিতা নাকি মাতা নাকি অন্যান্য কেউ। যদি পিতা মাতা বেঁচে থাকেন তাহলে অবশ্যই পিতা দিতে হবে। যদি পিতা বেঁচে না থাকে তাহলে মাতাও যদি বেঁচে না থাকে তাহলে অন্যান্য অভিভাবক, ঠিক আছে। উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য অভিভাবকের হিসাবে যাকে নির্বাচন করা হয়েছে, যার নির্বাচন করেছেন পিতা হলে পিতার তথ্যগুলো দিতে হবে। এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, জন্ম তারিখ, নাম ইংরেজিতে বাংলায়। এরপর মোবাইল নাম্বার দিতে হবে, পেশা দিতে হবে। এরপর পেমেন্ট সংক্রান্ত তথ্য, আপনি কি আপনার বাবার নামের নমিনি হিসাবে দিতে চান নাকি আপনার মায়ের নামের নাকি নিজের, কোনটা? অবশ্যই অবভিয়াসলি পিতার নামেরটা দিবেন। শিক্ষার্থীর নিম্নোক্ত কোনো আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক, কোনটার মাধ্যমে? অবশ্যই ম্যাক্সিমাম মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট। সো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট, এটার উপর টিক। এরপর মোবাইল ব্যাঙ্কিং যেহেতু দিচ্ছেন, সো একদম নিচে আসবেন। আপনি কি করবেন, একদম নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এই যে যার নাম আপনি অভিভাবক দিয়েছেন, না আপনার বাবা হলে অভিভাবক যিনি, সেই বাবার এনআইডি দিয়ে একটা নগদ, বিকাশ অথবা রকেট একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং ওই অ্যাকাউন্টের প্রথমে দিবেন মোবাইল নাম্বার, প্রথমে দিতে হবে ব্যাঙ্কিংয়ের নাম, মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম। নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট। এবার 11 ডিজিটের নাম্বারটা দিতে হবে ওই অ্যাকাউন্টের, মানে নগদ অ্যাকাউন্ট দিলে নগদ অ্যাকাউন্টের নাম্বার। অ্যাকাউন্টধারীর নাম, যার এনআইডি দিয়ে খুলেছেন তার নাম এখানে লিখতে হবে। শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি গ্রামে হয়ে থাকে গ্রামের তথ্যগুলো। বিভাগ, ওই গ্রামটি কোন বিভাগে। জেলা, উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের নাম। ওয়ার্ড নাম্বার এবং গ্রামের নাম, যারা শহরে থাকে তাদের বাসার নাম্বার থাকে। শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, অনেকের স্থায়ী ঠিকানা গ্রামে, বর্তমান ঠিকানা বা শহরে, সেক্ষেত্রে ওই যে আলাদা আলাদা দিতে হবে। যদি দুইটা একই হয় একই তথ্য দিবেন।
আর যদি আলাদা হয়, বর্তমান ঠিকানা যদি শহরে হয় তাহলে শহরের তথ্য। বিভাগ দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন, ইউনিয়ন দিবেন, সিটি কর্পোরেশন দিবেন, ওয়ার্ড নাম্বার দিবেন এবং বাসার নাম্বারটা দিবেন যদি শহরে হয়ে থাকে। শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য বিভাগ দিতে হবে। আপনি যে স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন ওই কলেজটি কোন বিভাগে অবস্থিত সেই কলেজের সেই বিভাগ দিতে হবে। জেলা দিতে হবে, ওই কলেজটি কোন জেলার মধ্যে। উপজেলা দিতে হবে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। গ্রুপ বা বিভাগ একাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আপনি ষষ্ঠ শ্রেণীর হয়ে থাকেন তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। শাখা দিতে হবে, সেকশন, ক সেকশন, খ সেকশন নাকি গ সেকশন, এইগুলো। শ্রেণী রোল দিতে হবে আপনার। বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম এটা তো দিয়েছেন। এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এখন উপবৃত্তিটা তো আপনি পেতে চাচ্ছেন, তাহলে কিসের ভিত্তিতে উপবৃত্তি আপনি পেতে চান, মানে কেন আপনাকে দেওয়া হবে? আপনি যে আর্থিকভাবে দুর্বল বা আপনি যে আর্থিকভাবে অসচ্ছল, আপনার বাবা আপনাকে ঠিকঠাকভাবে পড়াশোনার খরচ দিতে পারছে না, সেটা তো বোঝাতে হবে। এজন্য এখানে অনেকগুলো তথ্য দিতে হবে। আমি একটা একটা করে আপনাদেরকে বলি, অনেক সময় লাগবে, যাই হোক একটু শুনুন মনোযোগ দিয়ে। প্রথমে বলছে লেখাপড়ার খরচ কে বহন করে, আপনার। সো এখানে আপনার বাবা যদি হয়ে থাকে বাবা দিবেন, মা যদি হয়ে থাকে মা, অন্যান্য অভিভাবক হলে সেটি দিবেন। কোনটা দিলে ভালো হয়? যদি বাবা বেঁচে থাকেন বাবার তথ্যটাই দিন। আবেদনকারীর পিতা মাতা কি জীবিত? যদি দুইজনই জীবিত থাকে জীবিত, শুধু মা জীবিত থাকলে এইটা, শুধু বাবা জীবিত থাকলে এইটার উপর টিক, যদি কেউ জীবিত না থাকে তাহলে এইটার উপর টিক। এবং যদি জীবিত না থাকে প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। এগুলো প্রমাণপত্র দেওয়া লাগে না, যেহেতু ওই যে উপরে যে তথ্যগুলো দিবেন এখানে যদি মৃত হয়ে থাকে তাহলে মৃত দিতে হয়, তাই না? এরপর আবেদনকারীর পিতামাতা কি জীবিত, এটা তো দিয়েছি। আচ্ছা, আবেদনকারী পিতার শিক্ষাগত যোগ্যতা কি? নিরক্ষর নাকি প্রাথমিকভাবে ওই যে নাম টাম লিখতে পারে এরকম, নাকি মাধ্যমিক কিছুটা জানে, বা নাকি উচ্চ মাধ্যমিক মোটামুটি ভালোই জানে, যেটাই হোক সেটি দিতে হবে। সো এখান থেকে প্রাথমিক দেওয়াটা বেটার, তবে যাদের বাবা একটু পড়াশোনা জানে তাদের ক্ষেত্রে ওইটা দিবেন। আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা কি? মায়েদের ক্ষেত্রে কিন্তু একটু শিক্ষাগত যোগ্যতা থাকে, সেই ক্ষেত্রে প্রাথমিক বা মাধ্যমিক এই দুইটার একটা দিতে পারেন, অথবা যারা উচ্চ মাধ্যমিক বা স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ে রয়েছে তাদের ওইটা দিতে হবে। এরপর আবেদনকারী কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে? যদি একজন হয় একজন, দুইজন হলে দুইজন, দুইয়ের অধিক জন হলে দুইয়ের অধিক জন দিবেন। উপবৃত্তি প্রাপ্তির জন্য অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এরকম অনেকেই থাকে, বিশেষ করে যারা দরিদ্র তাদের ওই যে ছেলেমেয়েরা বেশি থাকে এবং তাদের পড়াশোনার খরচ বহন করতে একটু প্রবলেম হয়, অনেকেই তো করে। আবেদনকারী কি কোনো আয়ের উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান? যদি পেয়ে থাকেন হ্যাঁ দিবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না। বেশিরভাগ শিক্ষার্থী আপনারা না দিবেন, ঠিক আছে? আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে? যদি আপনার শারীরিকভাবে আপনি অক্ষম হয়ে থাকেন তাহলে যদি কোনো কার্ড থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু প্রমাণপত্র দিতে হবে। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন? যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, না হলে না। আবেদনকারীর পিতা বা মাতা কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আবেদনকারীর পিতা বা মাতার অভিভাবকের জন্মগত বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে? যদি এরকম হয়ে থাকে তাহলে হ্যাঁ, না হয়ে থাকলে না। এরপর আবেদনকারী পিতামাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে কি এরকম আছে কি না? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আচ্ছা, আবেদনকারী পিতামাতা অভিভাবকের পেশা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পেশাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি চান্স থাকে হচ্ছে কর্মহীন এবং কৃষি, এই দুই ধরনের মানুষ বা এই দুই ধরনের পেশা যাদের অভিভাবকের রয়েছে তাদের ওই শিক্ষার্থীদের উপবৃত্তির পাওয়ার চান্স বেশি থাকে। সো আপনি এই দুইটার একটা দিতে পারেন, অথবা যাদের বাবা চাকরি করে চাকরি দিতে পারেন, ব্যবসা হলে ব্যবসা, অন্যান্য হলে অন্যান্য। আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বিদেশে কর্মরত আছে কি? ম্যাক্সিমামই নেই, না দিবেন। আবেদনকারীর পিতা বা মাতা অভিভাবকের আয়ের উৎস কোথায়? শহরে নাকি গ্রামে? যারা গ্রামে থাকে গ্রামে দিবেন, শহরে থাকলে শহরে। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ইনকাম কত টাকা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে 1 লক্ষ টাকার নিম্নে দিবেন, ঠিক আছে? আবেদনকারীর পরিবারের উপার্জিত সদস্য সংখ্যা কতজন টাকা ইনকাম করে? সো একজন দিতে পারেন, দুইজন দিতে পারেন, তিনজন দিতে পারেন, একজন দেওয়াটাই বেটার। আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যা কতজন? যে কয়জন সদস্য সংখ্যা রয়েছে সে কয়জনের তথ্য এখানে দিবেন, ঠিক আছে?
সো দিবেন। এরপর হচ্ছে আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, সো এখানে পাহাড় রয়েছে, হাওর রয়েছে, চর রয়েছে, যেটা হোক সেটি দিতে হবে। এরপর যেটা করণীয় সেটি হচ্ছে আবেদনকারীর বসত ঘরে কয়টি কক্ষ রয়েছে, যে কয়টা কক্ষ সেই কয়টা কক্ষ দিবেন। আবেদনকারীর বসত ঘরে কি কোনো কী ধরনের ঘর, পাকা ঘর নাকি সেমি পাকা নাকি টিনের ঘর নাকি কাঁচা, যেটা হয় সেটি দিতে হবে। তো এখানে আপনি পাকা দিলে হচ্ছে উপবৃত্তিটা একটু কম পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে কাঁচা বা টিনের ঘর, এই দুইটা দিলেই বেটার। আবেদনকারীর বাড়ির কোনো ধরনের টয়লেট আছে কি, কোন ধরনের টয়লেট, পাকা টয়লেট নাকি সেমি পাকা নাকি কাঁচা টয়লেট, সেমি পাকা এটা বেটার, কাঁচা টয়লেট যাদের আছে এটা দিবেন, যাদের পাকা রয়েছে পাকা। আচ্ছা, আবেদনকারীর বসত ঘরে কোনো ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করা হয়, যেমন ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ বা কোনোটিই না, যদি কোনোটা না থাকে তাহলে কোনোটাই না দেওয়াটা বেটার। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক ব্যয় কত টাকা, ব্যয়টা হচ্ছে আয়ের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ, তবে একটা ব্যাপার মনে রাখতে হবে যে উপবৃত্তি প্রাপ্তির জন্য আপনি যেহেতু 1 লক্ষ টাকার কম দিচ্ছেন আপনার বাৎসরিক ইনকাম, সেক্ষেত্রে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা এরকমটা দিতে হবে, মানে আয়ের থেকে ব্যয় বেশি, যার কারণে কিন্তু আপনি উপবৃত্তিটা চাচ্ছেন। সো এখানে আপনি 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা এরকমটা দিবেন। ওকে, এরপর হচ্ছে আবেদনকারীর পিতা বা মাতার জমির পরিমাণ কীরকম, ভূমিহীন হলে ভূমিহীন, 1 থেকে 5% হলে ওইরকম, 6 থেকে 10 হলে 6 থেকে 10, যেটা আছে সেটি দিবেন। ভূমিহীনদের একটু সম্ভাবনাটা বেশি থাকে উপবৃত্তি প্রাপ্তির। তারপর হচ্ছে আবেদনকারীর পিতা বা মাতার অভিভাবক কী ধরনের কোনো ক্ষুদ্র ঋণ আছে, যদি থাকে তাহলে হ্যাঁ দিতে হবে, অর্থাৎ ওই যে ব্যারাক ব্যাংক বা বিভিন্ন যেগুলো কি সমিতি বা এইগুলো বলে, সো যেটাই থাকুক ওইটা হ্যাঁ দিতে পারেন বা না দিতে পারেন, যদি না থাকে না। আবেদনকারীর পিতামাতা কোন ধরনের কোনো কার্ড আছে কি, যেমন এখানে ভিজিটি কার্ড থাকে, তারপর যে কার্ডই থাকুক, বয়স্ক ভাতা কার্ড বা বিধবা ভাতার কার্ড বা স্বামী পরিত্যক্ত কার্ড এরকম যদি থাকে তাহলে দিতে হবে, না থাকলে নাই। তারপর আবেদনকারী কি বীর মুক্তিযোদ্ধার সন্তান, অবভিয়াসলি অনেকের কিন্তু বীর মুক্তিযোদ্ধার সন্তান না, কারণ যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন আর না হলে না, ঠিক আছে। এরপর আপনার মোটামুটি আবেদন করা শেষ, এখন আপনার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, বা যদি তিনি স্বাক্ষর করতে না পারেন তাহলে টিপসই। আর আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে আপনার নামটা দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, ইআইএন নাম্বার, এটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে গুগলে সার্চ দিলে ইআইএন নাম্বারটা চলে আসে। আর এখানে 2টা সুপারিশযোগ্য তথ্য দিতে বলছে, এইটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান যাচাই বাছাই করবে। এরপর দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট রয়েছে, 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আপনারা একটু পড়ে নিয়েন, যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সো আপনারা আপনাদের মতো করে পড়ে নিয়েন। এখানে বলে দিয়েছে যে আপনারা যেভাবে টাকাটা নিতে চাচ্ছেন, ওই টাকাটা যদি নিতে চান তাহলে কিছু শর্ত রয়েছে। মোবাইল ব্যাংকিং প্রত্যেকেই সিলেক্ট করবে, তো মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে অভিভাবকের, আপনার যিনি অভিভাবক, সেই অভিভাবকের এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম, মানে যে সিম দিয়ে আপনি ওই টাকাটা নেবেন, ওই সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি যে অ্যাকাউন্টটা তৈরি করবেন, ওই যে বিকাশ, নগদ, রকেট, ওই অ্যাকাউন্টটাও কিন্তু ওই এনআইডি বা ওই অভিভাবকের এনআইডি দিয়ে তৈরি করতে হবে, সেটি এখানে বলে দিয়েছে। তো মোটামুটি এটাই হচ্ছে ব্যাপার, একদম পুরোপুরি যেটা দেখালাম। আর আমি আবারও বলছি যে এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই যেটার উপবৃত্তির যে ফর্ম, এটার ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা ডাউনলোড করে প্রত্যেকে কম্পিউটারের দোকান থেকে একটু প্রিন্ট করিয়ে নিন। যদি না পারেন তাহলে কম্পিউটারের দোকানে গিয়ে বলেন, তাহলে আপনাকে উপবৃত্তির ফর্মটা দিয়ে দিবে, তো একটু তুলে নিয়ে আসবেন, 1 কপি নিয়ে আসবেন না 2 কপি নিয়ে আসবেন, তাহলে হবে কি, যদি কোথাও ভুল হয় তাহলে আবার নতুন করে সংশোধন করার ক্ষেত্রে কাটাকাটি না করে নতুনটা যে ফর্মটা আছে ওইখানে আপনি ভালো করে লিখতে পারবেন। তো এই ছিল আপনাদের 6ষ্ঠ শ্রেণী, 9ম শ্রেণী এবং একাদশ শ্রেণীর আপনারা যারা পড়ছেন, অধ্যয়ন করছেন, আপনাদের উপবৃত্তির আবেদনের যে ব্যাপার, সেই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকুন।